Welcome to our virtual class. Today we are here for class 9, lesson 3, the poem Autumn. Now autumn is one of our favorite seasons. Yes, that is true. It is the time of festivals. It is the time of holidays. But it's not the autumn that we know. The autumn that is described in this poem is English autumn, the season that is there just before winter. In English conditions, I suppose you know, winter is the cruelest season, the harshest season, and autumn is the forerunner of winter. In autumn in England, there is a chill in the air, leaves start falling off the trees, daylight fades early, conditions are generally foggy, that is, the sunlight is less. And this poem was written at that time when there was no electricity. So when the evening falls, you see, the darkness comes and takes over, nothing is visible outside the window. Only you can hear the wind blowing through the trees, leaves falling, and probably rustling a bit. So that is the sort of autumn we have in this poem. আজকে এই কবিতায় যে কবিতাটি আমরা পড়তে যাচ্ছি, কবিতাটির নাম অটম। হ্যাঁ, অটাম আমাদের খুব জনপ্রিয় একটি ঋতু, যে ঋতুতে পূজা পার্বণ হয়, উৎসব অনুষ্ঠান হয়, আমরা লম্বা লম্বা ছুটি পাই। কিন্তু ইংরেজদের যে অটাম সেটা কিন্তু একটু আলাদা। তোমরা জানো যে ইংরেজদের সবচেয়ে খারাপ সময়টা হচ্ছে শীত। উইন্টার ইজ দেয়ার harshest or the cruelest season. তার আগে থাকে অটম। অটামের সময়, বিশেষ করে শেষের দিকে, there is a chill in the air. বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে, কনকনে ভাব চলে আসে। যে সময় কবিতাটা লেখা হচ্ছে তখন গ্রামাঞ্চলে বিদ্যুৎ নেই, অর্থাৎ কৃত্রিম আলোর কোনো বন্দোবস্ত নেই। সুতরাং এমন সময় যখন সূর্যের আলো তেমন নেই, দিনের আলো খুব তাড়াতাড়ি কমে আসছে, এই সময় অন্ধকারটা নেমে গেলে ঝপ করে চারদিক শুধু অন্ধকার নয়, কেমন যেন শুনশান হয়ে যায়। জানলা দিয়ে আর কিছু দেখা যায় না, you cannot see anything through the window. You can just feel the rustling of leaves, পাতার খসখসানি শুনতে পাবে, the falling of leaves, গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে সে আওয়াজটা পাবে। এই আওয়াজগুলো কেন পাওয়া যাচ্ছে? Why do you get these sounds?
because everything else is silent. তোমরা যারা গ্রাম দেখেছো, গ্রামে থেকেছো, তারা জানো যে গ্রামে এমন অনেক ধরনের শব্দ পাওয়া যায়, কানে আসে, অনেক ধরনের সৌন্দর্য চোখে পড়ে, যেগুলো শহরের কোলাহল মুখরিত দূষিত পরিবেশে উপভোগ বা অনুভব করা যায় না। In the noisy, polluted atmosphere of the cities, you cannot hear such sounds. You cannot come across small beauties such as those you can find in the village areas. এখন চলো আমরা কবিতাটা পড়ার চেষ্টা করি। I love the fitful gust that shakes the casement all day. It seems that the poet is inside his house. মনে হয় কবি তার বাড়ির ভেতরে বসে আছেন। ফিটফুল গাস্ট, ফিটফুল মানে কি? যেটা মাঝে মাঝে হয়। I love the fitful gust that shakes the casement all day. Gust মানে দমকা হাওয়া। I love the fitful gust. Gust মানে দমকা হাওয়া that shakes. Shakes মানে ঝাঁকুনি দেয়। সরি, ইংরেজি লেখা হয়ে গেল। That shakes the casement all day. Casement হচ্ছে এক ধরনের জানলা। অর্থাৎ এই যে ফিটফুল গাস্ট, মাঝে মাঝে দমকা হাওয়া এসে যখন জানলাটাকে কাঁপায় বা ঝাঁকায়, কবির বড় ভালো লাগে। অর্থাৎ ইট ইজ উইন্ডি, প্রচুর হাওয়া থাকে এই সময়টা। And from the glossy elm tree takes the faded leaves away. গ্লসি মানে এই যে ধরো বইয়ের মলাটটা গ্লসি হয়, ওপরটা চকচক করছে, একটা তেলতেলে আস্তরণ আছে, এই ক্ষেত্রে আমরা গ্লসি কথাটা ব্যবহার করি। এখন মনে হচ্ছে যে এলম ট্রির গাটা এরকম একটু হয়তো ভেজা ভেজা, একটু তেলতেলে, মসৃণ। টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, যে পাতাগুলো শুকিয়ে গেছে, ফেড করে গেছে, যে ফেডেড লিভস, শুকিয়ে যাওয়া পাতাগুলোকে সেই হাওয়াটা এসে, that fitful gust that comes takes the faded leaves away. অর্থাৎ শুকনো পাতাগুলোকে মাঝে মাঝে যে দমকা বাতাস আসে তা উড়িয়ে নিয়ে চলে যায়।
twirling them by the window pane, জানলার কাচের গায়ে সেই পাতাগুলো খুব হালকা হাওয়ায় কিছুক্ষণ ঘুরতে থাকে। এই twirl মানে হাওয়ায় যখন কোনো পাতলা জিনিস, ধরো শোলার মতো কিছু জিনিস, বাড়ি থেকে শোলার কিছু জিনিস বাতাসে ছেড়ে দাও, দেখবে হাওয়ায় একটু এদিক ওদিক ঘুরতে 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 বেশ খানিকক্ষণ বাদে মাটিতে গিয়ে পড়বে। এই হচ্ছে twirl. Twirling them by the window pane with 1,000 others down the lane. অর্থাৎ রাস্তা দিয়ে, লেন মানে রাস্তা, রাস্তার ওপর 1,000 others অর্থাৎ প্রচুর হলুদ পাতা পড়ে আছে। অটামের, ওদের দেশে অটামের এই একটা অদ্ভুত সুন্দর সৌন্দর্য আছে। রাস্তার পর রাস্তা, মাঠের পর মাঠ জুড়ে হলুদ পাতা পড়ে রয়েছে, তার উপর সূর্যের আলো যখন পড়ছে দারুণ লাগছে দেখতে। এরকমই একটা কোন সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন কবি। That is, the faded leaves are taken away from the elm trees. They twirl or swirl for some time, and thereafter they touch the ground and mix with thousands of other leaves which are there on the ground. I love to see the shaking twig. Twig মানে, টুইগ কথাটার মানে হচ্ছে টেন্ডার বা সফট ব্রাঞ্চ, অর্থাৎ নরম খাওয়ার কথা হচ্ছে না, কিন্তু গাছপালার কথা হচ্ছে, কাজেই এখানে নরম ডাল বলতে গাছের ডাল বোঝানো হচ্ছে। I love to see the shaking twig. শেকিং বা টসিং মানে যেটা দুলছে। dance till the shut of eve. তার মানে কি সন্ধে হওয়ার পরই, after the evening falls, that is the shut of eve, these twigs stop shaking or tossing? Na. They keep on shaking or tossing in the gusts of wind that come, but they are not visible anymore because the darkness is down all over the place. The sparrow on the cottage rig, whose sharp would make believe the spring was just now flirting by in summer's lap with flowers to lie. Cottage rig হচ্ছে, কটেজ মানে জানো কুড়ে ঘর, কুড়ে ঘরের ওপরে কাঠ বাঁশ ইত্যাদি দিয়ে সাজানো থাকে, যার উপর খড় বা টাইলস ইত্যাদি ফেলা হয় ছাদটা তৈরি করার জন্য। ওই যে কাঠের বা বাঁশের যে ফ্রেমটা, সেটাকেই এখানে রিগ বলা হচ্ছে। এবং অনেক সময় দেখবে পাখিরা ওই জায়গাগুলোতে গিয়ে বাসা বাঁধে। The sparrow, চড়ুই পাখি, on the cottage rig, অর্থাৎ কটেজের ছাদের কাছাকাছি বা ছাদের ঠিক তলায়, whose sharp would make believe that spring was just now flirting by. এমন কিচিরমিচির করছে তারা, বা the sparrow একজন আছে, সে করছে, whose sharp would make believe that spring was just now flirting by.
এই যে দুর্গাপুজোকে তোমরা অকাল বোধন বলো, কেন বলো? কারণ অকালে দেবীর ঘুম ভাঙানো হয়। এই স্প্যারো খানিকটা অকালে কুজন করছে। তার আওয়াজ শুনে মনে হবে যে স্প্রিং বোধহয় একটু এসে আবার চলে গেল। The spring was just now flirting by. মানে যখন দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, খুব সিরিয়াস কোনো সম্পর্ক না, তারা দুজনে একটু হালকা মজার সময় উপভোগ করছে, এটাকে ফ্লার্ট করা বলে। স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লার্টিং বাই, যেন স্প্রিং হালকা চালে এসে আবার চলে গেছে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। তোমরা জানো যে শীতটা হচ্ছে ওদের দেশে খুব খারাপ সময়। উইন্টার ইজ, as I said before, a very cruel season for them. Everything is frozen. Sunlight is off for days. It's very cold. Now, after the winter comes the spring. That is, days are a bit brighter now because the sun is out, not as bright as the summer sun though. অর্থাৎ গরমকালের সূর্য ওদের দেশে যতটা উজ্জ্বল ততটা নয়। চারপাশে যে বরফগুলো থাকে অনেকটা গলে গেছে। আর ফুল ফল স্প্রিং এ শুরু হয়, বিশেষ করে ফ্লাওয়ার্স। অ্যান্ড ইন সামার দ্য ফ্লাওয়ার্স আর দেয়ার অলসো। অর্থাৎ যেন স্প্রিং এসে সামারের কোলে ফ্লাওয়ার গুলো রেখে চলে যায়। এখন ওই আওয়াজটা শুনে, পাখির আওয়াজ শুনে মনে হচ্ছে যেন স্প্রিং এসে গেছে, আর স্প্রিং এসে চলেও গেছে, তার জায়গায় সামার এসে গেছে। কিন্তু আসলে কি তাই? একদমই না। It's not that case at all. The autumn is in, and after autumn, winter is going to come. The worst season to the people in England. I love to see the cottage smoke curl upwards towards through the trees. গাছের ডালগুলো প্রায় প্রত্যেকটারই পাতা নেই। Most of the trees are naked, that is, they are without leaves. And the cottage smoke, ওদের দেশে প্রত্যেক বাড়িতেই ফায়ারপ্লেস থাকে। ফায়ারপ্লেস থেকে একটা চিমনি থাকে, যে চিমনি দিয়ে ফায়ারপ্লেসের যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা সেই চিমনি দিয়ে বাইরে বেরিয়ে ওপর দিকে চলে যায়। এখন this is meant by cottage smoke. And naturally the smoke does not go straight, it goes curling. Curly hair জানো, কোঁকড়ানো চুল। ফুটবলে ফ্রি কিক যখন মারে তখন বলটা কার্ল করে, বলটা বেঁকে যায়। তেমনি কটেজ স্মোকটাও পাতাহীন গাছের ভেতর দিয়ে একে বেঁকে ওপর দিকে উড়ে যাচ্ছে। The pigeons nestled round the court. Pigeons, পায়রাগুলো, nestled round the court. কোট মানে পাখির বাসা, নেস্ট। Pigeons nestled round the court. পায়রাগুলো তাদের বাসায় সবগুলো একসাথে জড়ো হয়েছে, বোধহয় ঠান্ডা লাগছে। And on dull November days like this,
এখন এই ডাল শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ ইন দ্য কনটেক্সট অফ দ্য পোয়েম। তোমরা নিশ্চয়ই ডাল স্টুডেন্ট কথাটা শুনেছ। সেখানে ডাল মানে একটু বুদ্ধিশুদ্ধি কম, চট করে বুঝতে পারে না এমন। কিন্তু যখন একটা ডেকে ইংরেজরা ডাল বলে, তখন ডাল মানে হলো কুয়াশা, মেঘ ইত্যাদি করার ফলে সূর্যের আলো তেমন নেই, নাথিং টু বি চেয়ারফুল অ্যাবাউট। এখন নভেম্বর মানে বুঝতেই পারছো শীত খুব কাছে চলে এসছে, উইন্টার ইজ ভেরি ক্লোজ, and on dull November days like this all these things are happening. কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে সময়টা দেখানো হচ্ছে এই স্টানজাতে, এখন কিন্তু কবি অনেক দূর দেখতে পাচ্ছেন। আগে জানলা দিয়ে সামনে গাছের নাড়াচাড়াটা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। Probably he is referring to the daytime scene now. The cock upon the dunghill crowing. কক মানে জানো মোরগ, ডাংহিল মানে যে কোনো ফার্ম হাউস, খামার বাড়িতে যেখানে কৃষকের কাজকর্ম হয়, সেখানে লক্ষ্য করে দেখবে একটা জায়গায় পশুর, তাদের যে পোষা পশু, যেমন আমাদের দেশে অনেকেই বাড়িতে গরু, মোষ ইত্যাদি পোষেন। ওদের দেশে চাষের কাজে ঘোড়া ব্যবহৃত হতো খুব। ঘোড়া বা অন্যান্য যে কোনো পশুর মল সেখানে জমা হয়। ডাং মানে মল। মলের একটা আমাদের অনেক বেশি চেনা শব্দ আছে, সকাল বিকেল আমরা ব্যবহার করি, সেটা এখানে বললাম না। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং। কক তো আর আমাদের মতো স্বাস্থ্য সচেতন নয়, সে সেই মলের স্তূপের ওপর বসে ক্রোয়িং মানে জোর ডাক ছাড়ছে। এবার আস্তে আস্তে কবির দৃষ্টিটা আরো দূরে চলে গেল। The meal sails so the heath going. হিথ হচ্ছে ওদের দেশে বহু জায়গায় বিস্তীর্ণ পাথুরে নির্জন প্রান্তর আছে, একটু উঁচুতে, যেখানে অনেক সময় মিল লাগিয়ে নেওয়া হতো, অর্থাৎ উইন্ড মিল টাইপের জিনিস লাগানো হতো। উইন্ড মিলের একটা সেল থাকে, অর্থাৎ তাদের সেটারও এক ধরনের পাল থাকতো। ছবিতে দেখতে পাবে উইন্ড মিল কেরম দেখতে হতো। সেই উইন্ড মিলটা নড়ছে। কেন নড়ছে? কারণ হাওয়াটা কিন্তু জোরদার আছে। The feather from the raven's breast falls on the stubble lee. Feather from the raven's breast. Raven হচ্ছে এই শকুন ধরনের এক ধরনের পাখি। ওপর থেকে পাখিটা উঠছে, পাখিটার গা থেকে, পাখিটার বুক থেকে একটা পালক আস্তে আস্তে হাওয়ায় ভাসতে ভাসতে falls on the stubble lee. লি মানে তৃণভূমি, আর স্টাবল লি মানে যখন ফসল টসল কাটা হয়ে গেছে, মাঠটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই কাটা ফসলের যে অংশগুলো পড়ে থাকে সেটা হচ্ছে স্টাবল। এবার স্টাবল লি সেই বিস্তীর্ণ তৃণভূমি বা জমির ওপর রেভেন্স ব্রেস্ট থেকে একটা পালক, ফেদার, আস্তে আস্তে পড়ছে। The acorns near the old crow's nest drop pattering down the tree. এখন গ্রামের মধ্যে কোনো খুব প্রাচীন কাক আছে, ওল্ড ক্রো, তার নেস্টের কাছ থেকে, অর্থাৎ তার বাসার কাছ থেকে, খেয়াল করে দেখো একটু আগে আমরা কোট পড়েছি, সিওটি কোট, আর এখানে নেস্ট,
দুটো মোটামুটি সমার্থক শব্দ, দুটো মানেই পাখির বাসা। The acorns near the old crow's nest drop pattering down the tree. গ্রামে যারা গেছো, গ্রামে যারা থেকেছো, জঙ্গলের মধ্যে যারা ঘুরে বেরিয়েছো, তারা জানো যে সেখানে নিস্তব্ধতাটা একটা খুব বড় ব্যাপার। একটু আগেই বলেছি যে শহুরে কোলাহল, শহুরে দূষণের মধ্যে কিন্তু এটা টের পাওয়া যায় না। এখন এমন একটা পরিবেশ এখানে ভাবতে হবে, you have to imagine a situation when everything is very silent, so silent যে গাছের ওপর থেকে টপ করে ওক গাছের ফলগুলো পড়ছে, ছোট্ট ছোট্ট ফল, সেগুলো যখন ওপর থেকে পড়ছে তার কিন্তু একটা আওয়াজ হচ্ছে এবং সেই আওয়াজটা কানে বাজছে। এই যে রবীন্দ্রনাথের খুব প্রিয় লাইন, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে, এই জল পড়ার শব্দ তো আমরা রোজ পাচ্ছি, কিন্তু কানে বাজছে কি? কানে তখনই বাজবে যখন চারদিকটা ভীষণ নিস্তব্ধ হবে। It will be noted by your ear only if everything else is very silent. এইভাবে আমাদের পরিবেশটা ভাবতে হবে। The acorn, acorn মানে হচ্ছে ওক গাছের ফলগুলোকে acorn বলে। Near the old crow's nest drop pattering down the tree. পিটার প্যাটার প্যাটার এই শব্দগুলো তোমরা শুনেছো, টুপ টুপ করে কিছু পড়ছে সেটা সম্পর্কে ইংরেজিতে ব্যবহৃত হয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, pittering pattering of rain শুনতে পাবে। Drop pattering down the tree. The grunting pigs. এবার গ্রান্ট মানে ঘোত করে একটা আওয়াজ করা। অনেকে দেখবে খুব শরীরের অনেক শক্তি লাগছে, এমন কাজ করতে গিয়ে হাঁচকা কিছু টান মারতে হচ্ছে, কিছু ঠেলতে হচ্ছে, সব করতে গিয়ে গ্রান্ট করো। টেনিস প্লেয়াররা অনেকে, যেমন আমার একজনের খেলা মনে পড়ছে, তোমরা তাকে দেখোনি, মনিকা সেলেস। মনিকা সেলেস সার্ভিস করার সময় ঘোত করে একটা আওয়াজ করতো, মানে রীতিমতো পিলে চমকানো আওয়াজ। এখানে গ্রান্টিং কথাটা লোকে ব্যবহার করতো। The grunts of Monica Seles. The grunting pigs. এবার শুয়োরগুলো ঘত ঘত করছে। কিসের জন্য ঘত ঘত করছে? ওই যে অ্যাকর্নস গুলো গাছ থেকে পড়ছে সেগুলো খাবে বলে। And there are so many pigs around. এখন সবাই মিলে যদি খেতে চায়, নিজেদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হবে। The grunting pigs that wait for all. So these pigs wait for the acorns to fall and scramble and hurry where they fall. Scramble মানে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করা। যেমন দেখবে রাগবি খেলা, তোমরা টিভিতে কেউ কেউ নিশ্চয়ই দেখেছো। রাগবি খেলাতে বলটাকে নিয়ে সবাই মিলে ধাক্কাধাক্কি করে, সেটা হচ্ছে স্ক্র্যামলিং। ধরো ট্রেনে উঠতে যাচ্ছে, সবাই মিলে উঠতে যাচ্ছে, এ ওকে ধাক্কাধাক্কি করে উঠলো, সেটাও এক ধরনের স্ক্র্যামলিং। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, হারি মানে তোমরা জানো, হারি হেসেন এগুলো মানে তাড়াহুড়ো করা। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি where they fall, অর্থাৎ যেখানে এই ওক গাছের ফলগুলো টুকটুক করে পড়ছে, যেখানেই পড়ছে সেখানে শুয়োরগুলো দৌড়ে যাচ্ছে, নিজেদের মধ্যে একটু ধাক্কাধাক্কি করছে। that is they push one another for the acorns which are falling from near the old crow's nest. So that's all about the poem. The name of the poem is Autumn by John Clare. আগেই বলেছি, এখানে যে অটামের বর্ণনা আমরা পাচ্ছি এটা একটু অন্য ধরনের অটাম। It is a different kind of autumn, not the autumn
that we know here in Kolkata or around. It is a chilly season when leaves fall and the ground is prepared for the winter. উইন্টারের জন্য যেন জমি তৈরি করা হয়। আমাদের অটাম নিয়ে আলোচনা এখানেই আমরা শেষ করছি। তোমাদের যাদের আমাদের এটি ভালো লাগলো, এই চ্যানেলটি উপকারী বলে মনে হলো, তাদেরকে আমরা অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। Please subscribe to our channel. Our phone number is 9830033131. Our phone number is 9830033131. তোমরা যারা অনুষ্ঠানটা দেখছো, those who are watching this program, you are requested to send in your suggestions, your comments, and if you have anything to add to it, you are sincerely welcome. Now, thank you for the day, and we will be coming back to you with the other lessons of class 9. Thank you.